2008 সালের 16 ফেব্রুয়ারি রাত আনুমানিক 10:30। সারাদিন শুটিং শেষে মহানায়ক মান্না বাসায় ফিরলেন। বুকে হালকা হালকা ব্যথা করছে। প্রথমে তিনি ভাবলেন হয়তো সারাদিনের ক্লান্তি অথবা অ্যাসিডিটি থেকে এই ব্যথা হয়েছে। রাত বাড়ছে কিন্তু ব্যথা কমছে না। রাতের বেলা খাবার শেষ করার পরেও তার ব্যথা কোনোভাবেই কমছে না। বুকে অজানা একটা চাপ, ঘুম যেন হারিয়ে গেছে চোখ থেকে। ভোর আনুমানিক 4টা। পুরো শহর তখন ঘুমে আচ্ছন্ন। মান্না নিজেই গাড়ি ড্রাইভ করে রওনা দিলেন। গন্তব্য ইউনাইটেড হসপিটাল। সেখানে পৌঁছে চিকিৎসা শুরু হয়, কিন্তু সকাল হতেই দেশ জুড়ে ছড়িয়ে পড়ে এক মর্মান্তিক খবর। কিংবদন্তি মান্না আর বেঁচে নেই। কোটি কোটি ভক্ত অনুরাগীদের কাঁদিয়ে চলে গেলেন ঢাকায় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় নায়ক মান্না। মুহূর্তের মধ্যে খবরটা দাবানলের মতো ছড়িয়ে পড়ে পুরো দেশে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে পড়ে। কেউ পুলিশের টিয়ার শেল অতিক্রম করে চলে যাচ্ছে, কেউ কাঁটাতারের ওপর দিয়ে ছুটে চলে যাচ্ছে শুধু একবার প্রিয় নায়ককে দেখার জন্য। কেউ কতটা আপন হলে মানুষ পুলিশের টিয়ার শেল অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যায়। কেউ কতটা প্রিয় হলে মানুষ নিজের জীবনের মায়া ত্যাগ করে শুধু একবার প্রিয় মানুষটাকে দেখবে বলে। কতটা ভালোবাসার হলে মানুষ এভাবে কাঁদতে পারে। কারণ সব নায়ক সিনেমায় জন্মায়, কিন্তু মহানায়ক জন্মায় মানুষের হৃদয়ে। কিন্তু প্রশ্ন একটাই, সেদিন কি হয়েছিল ইউনাইটেড হসপিটালে? কতদিন বাঁচতে চান? বাঁচার অনেক ইচ্ছা, তবে ভাগ্যে কি আছে জানি না। ওকে, বাঁচতে চাই। আসসালামু আলাইকুম, আমি জুনায়েদ ইসলাম। বাংলাদেশ মিডিয়া ইন্ডাস্ট্রির ইতিহাসে এমন বিদায় আর কোনো নায়কের ক্ষেত্রে কখনোই দেখা যায়নি। 1990 দশকের কথা বলুন অথবা 2000 সালের পরের প্রজন্মের কথা বলুন, নায়ক মান্নার ছবি দেখেনি এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া সম্ভব না। 1996 সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুতে যখন পুরো মিডিয়া ইন্ডাস্ট্রি কালো অন্ধকারে ঢেকে যায়, তখন প্রযোজক, পরিচালক এবং অন্যান্য ব্যবসায়ীদের একমাত্র আশার আলো ছিল নায়ক মান্না। আজকের এই ভিডিওতে আমরা সেই মানুষটার জীবনের একদম ডিটেলস গল্প জানব, যিনি পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন আর সময়ের সাথে সাথে হয়ে গিয়েছিলেন মহানায়ক মান্না। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটা পুরোটা দেখবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার এক শান্ত মাটির গন্ধে ভরা গ্রাম এলেঙ্গা। সেখানে থাকতেন এক দম্পতি, নুরুল ইসলাম তালুকদার। তিনি একটি সরকারি চাকরি করতেন আর তার স্ত্রী হাসিনা ইসলাম ছিলেন গৃহিণী। 1964 সালের 14 এপ্রিল এই দম্পতির কোলে জন্ম নেয় ভবিষ্যতের মহানায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার, যাকে আমরা সবাই মান্না নামে চিনি। সাধারণ পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল অসাধারণ গুণাবলী। তার ভিতরে ছিল নেতৃত্ব, তার ভিতরে ছিল এক অন্যরকম আত্মবিশ্বাস। প্রাথমিকভাবে গল্প বোঝার সুবিধার্থে আমরা তাকে আসলাম তালুকদার বলেই ডাকবো। টাঙ্গাইলের একটি স্কুলে লেখাপড়া করেন তিনি। ছাত্র হিসাবেও বেশ ভালো ছিলেন। সেখানকার একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা কলেজে জিওলজি অনার্সে ভর্তি হন। ছোটবেলা থেকেই আসলাম ছিলেন অনেক টানপিটে ও চঞ্চল স্বভাবের। সেখানে থাকাকালীন আসলাম বলাকা সিনেমা হলে প্রচুর সিনেমা দেখত। বিশেষ করে নায়করাজ রাজ্জাকের ছবি হলে তো আর কোনো কথাই নেই। আসলামের প্রথম দেখা সিনেমা আগন্তুক, অবুঝ মন। বাবা মার ইচ্ছা ছিল ছেলে বড় হয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আসলামের ছোট থেকেই নায়ক হওয়ার স্বপ্ন ছিল। নায়করাজ রাজ্জাকের অভিনয় দেখে সে মুগ্ধ হয়ে তাকে তার আইডল মনে করত এবং নায়করাজ রাজ্জাকের অভিনয় দেখে সে নায়ক হওয়ার সিদ্ধান্ত নেয়। 1984 সালে বলাকা সিনেমা হলে সিনেমা দেখতে গেলে সেখানে নতুন মুখের সন্ধান নামের একটি অদ্ভুত বিজ্ঞাপন চোখে পড়ে তার। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন BFDC থেকে নতুন ছেলেমেয়ে নেওয়া হবে সিনেমার বিভিন্ন রোলের জন্য। এই খবরটি আসলামের মনে গভীরভাবে দাগ কেটে যায়, কিন্তু আসলাম ব্যাপারটা একটু ইগনোর করে, কারণ সে লেখাপড়া শেষ করে প্রস্তুতি নিয়ে তারপর চেষ্টা করতে চাচ্ছিল। আর বর্তমানে সে অনেক অগোছালো। হল থেকে বের হয়ে বন্ধুদের সাথে চা খাওয়ার সময় টিভিতে সেই একই বিজ্ঞাপন চোখে পড়ে তার। মনটা যেন আর কোনোভাবেই মানছে না, মনে হচ্ছে এখনই ছুটে চলে যায়। কিন্তু এবারও মনকে শান্ত করে বাসায় চলে আসে সে। বাসায় আসার পরে পেপার হাতে নিয়ে খবর পড়তে পড়তে সেই একই বিজ্ঞাপন তার চোখের সামনে আসে। এইবার আর আসলাম কোনোভাবেই নিজেকে ধরে রাখতে পারে না। সে চিন্তা করে, একই খবর যেহেতু বারবার না চাইতেও তার সামনে আসছে, হয়তো একবার তার চেষ্টা করা উচিত। পরে সে বন্ধুদের সাথে আলাপ করে যে আমি একবার এই নতুন মুখের সন্ধানে ইন্টারভিউ দিতে চাই। বন্ধুরাও তাকে উৎসাহিত করে সম্মতি জানায়। ছোট থেকেই যে স্বপ্ন দেখে আসছে সে, হয়তো সেই স্বপ্নটা সত্যি হতে পারে। এই বিশ্বাসেই ইন্টারভিউ দিতে চলে যায় আসলাম। মনে প্রচণ্ড ঝড়,
আর বুক ভরা সাহস নিয়ে জাজদের সামনে দাঁড়ায় সে। ইন্টারভিউ বোর্ডে ছিল সুভাষ দত্ত, দিলীপ বিশ্বাস, কাজী জহির, কর্নেল শাহাবুদ্দিন, ববিতা, নায়করাজ রাজ্জাক, সোহেল চৌধুরী, দিতিসহ আরও অনেকেই। আসলাম নায়করাজ রাজ্জাককে দেখে অনেক বেশি নার্ভাস হয়ে যায়। ছোট থেকে যে মহানায়কের সিনেমা দেখে, যার অভিনয় দেখে তার মনে নায়ক হওয়ার স্বপ্ন নিয়েছে, যাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে সে আজ এ পর্যন্ত এসেছে, সে নায়করাজ রাজ্জাক তার সামনেই তার ইন্টারভিউ দিতে হবে। সবাই ছিল, ববিতা ম্যাডাম, রাজ্জাক ভাই ছিল। তখন বললো যে তুমি, আপনার কেমন লাগছিল যে আমি নার্ভাস যে ছিলাম। রাজ্জাকের ফিল্ম দেখে আপনি ফিল্ম করার জন্য ইন্সপায়ার্ড, উনি সামনে বসা, আমি ভীষণ তার নার্ভাস আগে কি ওনাদেরকে তো কখনো সামনাসামনি দেখিনি? ও মাই গড, আমি এখন বুঝতে পারছি আপনার সিচুয়েশনটা। তখন আমার জিজ্ঞেস কি জানেন আপনি, তখন বললাম যে আমি নাচতে জানি। তখন নাচ দেখান, তো নাচ দেখালাম। না, আপনি কি আসলে নাচতে জানতেন? হ্যাঁ, আমি না মানে শিখেছেন? না ওইরকম না, ক্লাসিক্যাল করে না, হ্যাঁ দেখে শেখা। দেখে নাচ আমি শিখেছি। অভিনয় দেখান, তখন আমি বললাম আমি অবসমান ছবির অভিনয় দেখান। তখন রাজ্জাক সাহেবের অভিনয় রাজ্জাক সাহেবের সামনে দেখাচ্ছে। আসলামের যে ব্যাপারটা সবার থেকে তাকে আলাদা করেছিল সেটা হলো তার ধৈর্য। অডিশনের টোটাল 34 জন পার্টিসিপেট করেছিল, যার মধ্যে আসলাম হয়েছিল 19 নম্বর। কিন্তু সে হাল ছাড়েনি। সবাই যখন অডিশন শেষে চলে যায়, তখন আসলাম আশেপাশের জায়গাটা ভালোভাবে ঘুরে দেখার চেষ্টা করে। আশেপাশের দু একজন মানুষের সাথে মিল ফালানো যায় কিনা সেই নিয়ে চেষ্টা করে এবং সফলও হয়ে যায়। লাস্টে সবাই চলে গেলেন যার যার মতো, কিন্তু আমার একটা ধৈর্য ছিল ভীষণ। এই অফিস পাড়ায় ঘুরতাম, এফডিসিতে ঘুরতাম, এর শুটিং দেখতাম, এর দ্বারের কাছে যেতাম, ওর কাছে যেতাম। হ্যাঁ, অফিস পাড়ায়, ফিল্মের অফিস পাড়ায় যেতাম যে আমার একটা সুযোগ দেন। আলমী ভাইয়ের কাছে যেতাম, রাজ্জাক ভাই, তো রাজ্জাক ভাই একটা সুযোগ দিলেন, ছবির নাম তওবা। রাজ্জাক সাহেব যখন আমাকে নিলেন তখন আমাকে 2001 টাকা দিয়েছে সাইনিং মানি। একটি সাইড রোলের ক্যারেক্টারে অভিনয় করার সুযোগ পায় সে। তওবা সিনেমায় তার সাথে ছিল নায়করাজ রাজ্জাক, ইলিয়াস কাঞ্চন, ববিতা, নিপা মোনালিসা। বিভিন্ন প্রযুক্তিগত কারণে এই সিনেমাটা মুক্তি দিতে অনেক সময় লেগে যায়। তওবা সিনেমা আসলামের প্রথম সিনেমা হলেও তার মুক্তিপ্রাপ্ত হিসেবে প্রথম সিনেমার খাতায় নাম লেখায় পাগলি সিনেমা। হঠাৎ করে রাত 11টা, পর্বত সিনেমা হলের মালিক শাহাদাত সাহেব, পরবর্তীতে বাদশা ভাই নামে ডিরেক্টর হয়েছিলেন, সে হলো দীপজলের বড় ভাই, আমার বাসায় এসে হাজির রাত 11টার সময়। একটা ছবি বানিয়ে দিতে হবে 1 মাসের মধ্যে। আমি তখন দিলদার আলী ছবি এফডিসির গেটে 1 মাস শুটিং করে ছবি করেছিলাম। এটা জানাজানি হয়ে গিয়েছিল ইন্ডাস্ট্রিতে যে খুব কম সময়ের মধ্যে একটা ছবি বানিয়ে ফেলেছেন। তো সে এসে বলল যে আমি জানি না কাকে কি আর্টিস্ট নেবেন, একটা ছবি কালকে থেকে শুটিং করতে হবে, আমার জিদ কালকে থেকে শুটিং করতে হবে। তখন আমি বললাম ঠিক আছে, না কি করতে হবে বলেন। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাকে কিছু টাকা দিলেন ডিরেক্টর হিসাবে। আমি আহমেদ ইমতিয়াজকে নিয়ে ওই রাতেই একটা গল্প মাথায় নেই, শুধু একটি নাম বললাম, তাৎক্ষণিকভাবে একটা নাম বললাম যে ছবির নাম যদি পাগলি হয় কেমন হয়। বললো ভালো। নতুন মুখের একটা ছেলে খুব নেচেছিল, লম্বা মতো একটা ছেলে, মিঠুনের মতো বেশ নেচেছিল, অনুষ্ঠানে দেখেছিলাম এফডিসিতে। ওই ছেলেটির ঠিকানা কোথায় এইটা জেনে যেন সকাল 10টার সময় আমার কাছে চলে আসে। তো দেখি ম্যানেজার যথাবিহিত একটা গাড়ি নিয়ে চলে এসেছে। তো আমাকে বললো স্যার আমি খবর নিয়েছি, মোহাম্মদপুরে থাকে ছেলেটি, কি নাম বলতে পারলো না, তো ঠিকানা নিয়েছি, আমি চলো যাই। নায়কের বাড়িতে মান্নার বাসায় গিয়ে হাজির। আমি নক করলাম, বিস্ময়ের ব্যাপার, মান্নার বাবা দরজা খুললেন। দরজা খুলে বললেন কি চাই। আমি বললাম মান্না মানে একটা ছেলে নতুন মুখে নেচেছিল, ওকে চাই। তো বললো ঠিক আছে ডেকে দিচ্ছি। মান্না বের হয়ে এলো, কী জন্য আসছেন। তখন আমি বললাম যে আপনাকে সিনেমার নায়ক হিসাবে নির্বাচিত করেছি, আমি নায়ক নিতে চাই। ওর বিশ্বাস হলো না এবং আমি বললাম যে আমি গাড়ি নিয়ে আসছি, এখনই যেতে হবে আমার সাথে। ওর শুনে সব কিছুই ওর কাছে বিস্ময় মনে হচ্ছিল। কারণ কি ও হতে পারে এমনটা ভেবেছিল, পরবর্তীতে যেটা কথা হয়েছে ভেবেছিল এমনটি যে ওকে আমি নিয়ে গাড়িতে উঠিয়ে কোথাও মেরে ফেলতে পারি, হয়তো আমি ওর কোনো সন্ত্রাসী গ্রুপ মেরে ফেলতে পারি, এমন একটা আতঙ্ক ছিল। পরবর্তীতে যখন জানা হয়েছিল নায়ক মান্নার কাছ থেকে, তো তখন এই আতঙ্কটা তার মধ্যে কেন এসেছিল? সে কি তখন পর্যন্ত কাজী হায়াতকে চিনতে পারেনি বা কি? না, কাজী হায়াত তো তখন এত পপুলার না, আর সে দেখেও নাই, কাজী হায়াতকে দেখে নাই, আমি শুধু নাম বলেছিলাম। আর এইভাবে শুটিং হবে এবং এফডিসিতে না, তাও সিনেতান স্টুডিও মিরপুরে, সেখানে যেতে হবে তাকে গাড়িতে উঠে, এটি তার কাছে একটা আতঙ্কের বিষয় ছিল। তখন সে আমাকে বলেছিল যে ঠিক আছে যান,
আমি বললাম যে ছবিটা যদি করতে হয় তোমার, ঠিক আছে, আমার সাথে না গেলে তুমি যে দুটো প্যান্ট শার্ট নিয়ে চলে এসো সিনেতান স্টুডিও মিরপুর। আমি ভাবলাম ও যাবে না, কিন্তু আমি পৌঁছানোর 1 ঘন্টা পরেই দেখি ও পৌঁছে গেছে। সেই থেকে তার দেখে অ্যারেঞ্জমেন্ট দেখে সব কিছু দেখে সেদিন বিকেলে একটা শট নেওয়া হয়েছিল। তো সেই সব ব্যবস্থা দেখে সে কিন্তু বুঝতে পেরেছিল যে হ্যাঁ ছবি হবে, এবং সেই যে লেগেছিল ছবিটার পেছনে। আর তারপরে আসলাম নিজের নাম পরিবর্তন করে মান্না রেখে দেয়। 80-র দশকে যখন মান্না ছবিতে অভিনয় শুরু করে, সেই সময় রাজ্জাক, আলমগীর, জসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চনরা সহ আরও অনেক দাপুটে নায়ক ছিল। আর এত দাপুটে নায়কের ভিড়ও পাগলি বেশ ভালোই ব্যবসা সফল হয় সেই সময়ে। আর তারপরেই মান্নাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 1985 সালে সেপ্টেম্বর থেকে 1991 সালে ফেব্রুয়ারি পর্যন্ত 5.5 বছরে মান্না প্রায় 23টি সিনেমায় অভিনয় করেন। সে দাপুটে অভিনেতাদের মাঝেও তওবা, পাগলি, ছেলেকার, নিষ্পাপ, পালকি, দুঃখিনীমা, বাদশা ভাইয়ের মতো ব্যবসা সফল ছবি উপহার দিয়েছিলেন মান্না। তবে দুঃখজনক ব্যাপার হচ্ছে এইসব ছবির কোনোটাতেই মান্না প্রধান নায়ক ছিলেন না, তাই সাফল্যের ভাগিদার খুব একটা হতে পারেননি তিনি। 1991 সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম এই ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন মান্না। এই ছবিটি সুপার ডুপার হিট হয়ে যায়। সাইড রোল থেকে মেন রোলে চলে আসে মান্না। আর এত ব্যবসা সফল ছবি হওয়ার কারণে একের পর এক ছবিতে কাজ করার সুযোগ পায় মান্না। কাশেম মালার প্রেম আমার জীবনের একটি স্মরণীয় ছবি। প্রথমে আমি কৃতজ্ঞ জনাব ইলিয়াস কাঞ্চন সাহেবের কাছে। কাঞ্চন ভাইয়ের কারণেই আমার এই কাশেম মালার প্রেমটা করা। এশিয়া সিনেমা হলে প্রথম আমরা গেলাম, এবং আশরাফ ভাই যখন দেখলাম হাজার হাজার লোক, তখন আমার চোখে পানি বেরোচ্ছে যে আসলে কি আমার ছবি দেখার জন্য এত ভিড়। ছবিটা সুপার ডুপার হিট হলো, শুরু হলো এগিয়ে চলা। এরপরে কাজী হায়াত পরিচালিত দাঙ্গা ও ত্রাস এই ছবিটির কারণে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পাওয়া আরও বেশি সহজ হয়ে যায় তার জন্য। এরপরে আরও কয়েকটি ব্যবসা সফল ছবি উপহার দেন মান্না। এরপরে 1991 সালের মাঝামাঝি মান্না প্রেমে পড়ে তার ওয়াইফ শেলি মান্নার। তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, বাস। এছাড়া বেশি কিছু বলতে পারিনি। ভাষাও কম জানতাম, লেখাও কম জানতাম, তো এর মধ্যে দুটা মিলিয়ে তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, বাস এইটুকু। কমন। আপনি যখন বিয়ে করলেন তখন কি আপনি অলরেডি চিত্রনায়ক মান্না হয়ে গেছেন না তারপরে? বিয়ে তো পরে করেছি। আচ্ছা আচ্ছা। ফিল্মে আমি যাকে বিয়ে করেছি সেটা অ্যাফেয়ার্স। আচ্ছা, ওই যে তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসি, এটাই একদম স্ট্রেট বলছিলাম। শুনেন, আপনাকে আমার ভালো লাগে, আপনাকে আমি ভালোবাসি। তখন সে আমার দিকে তাকিয়ে সে ফিল করেছে, এখন বলে থার্ড ক্লাস ছেলে, এটা কি বলে এভাবে। তখন আমি তাকে বলছি যে না, মানে চিত্রনায়ক মান্না আমাকে কি বলছে? না, চিত্রনায়ক হইনি আমি, মানে মানে ফিল্মে ঢোকা ভাব। তো তখন আমি বললাম আপনাকে ভালো লাগে, ভালোবাসি। তাকে চলে গেছে। আমি শুনেন আপনি কি করেন? বলে আমি এয়ারলাইন্স চাকরি করি। আমি বলছি এয়ারলাইন্স চাকরি করেন? আচ্ছা, এয়ারলাইন্স মানে আপনি এয়ার হোস্টেস? বলে যে হ্যাঁ আমি এয়ারলাইন্স চাকরি করি। বলুন কি বলবেন? আচ্ছা, আপনি সবসময় বিদেশে যান, আমার জন্য একটা জুতো আনবেন। প্রমিস, বিশ্বাস করেন। আমার ওয়াইফকে যখন বলছি যে বলে যে এটা কি ধরনের কথা বললেন আপনি। আর তারপরে তারা বেশ কিছুদিন নিজেদের চিনতে ও জানতে সময় নেয়। তারপর একটা সময় তার পারিবারিকভাবে বিয়ে করে। কিছুদিন পরেই তাদের কোল আলো করে সিয়াম ইলতিমাস মান্না তাদের পুত্র সন্তান জন্মগ্রহণ করে। সেই সময়ে অনেক জনপ্রিয় নায়ক ছিল, তার মধ্যে একজন ছিলেন কিংবদন্তি নায়ক সালমান শাহ। 1996 সালে সালমান শাহর আকস্মিক মৃত্যুতে চলচ্চিত্র জগৎ একটা বড় ধাক্কা খায়। আর তখন পরিচালক ও প্রযোজকদের আশার আলো হয় মান্নাকে ঘিরে। প্রযোজকরা তখন সবাই চোখ বন্ধ করে মান্নার উপরে টাকা দিতে প্রস্তুত। 1997 সালে মান্না কৃতাঞ্জলি নামক একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তার প্রযোজনায় 1997 থেকে 2022 সালের মধ্যে প্রায় 10টি ছবি নির্মিত হয়। লুত্তরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, আমি জেল থেকে বলছি, মনের সাথে যুদ্ধ, পিতামাতার আমানত, এই সবগুলোতেই তিনি নিজে অভিনয় করেছেন এবং প্রতিটি সিনেমায় ছিল ব্যবসা সফল। আর সর্বশেষ 2022 সালে ফেরদৌস, পূর্ণিমা, আরিফিন শুভ আর ঋতুপর্ণা অভিনীত জ্যাম ছবিটি নির্মিত হয়, যেটি এখনও কোনো কারণবশত মুক্তি পায়নি। এরপরে আসে 1999 সাল।
মান্না এতদিনে প্রায় 200টিরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন। এতদিনে তিনি একজন সুপারস্টার, কিন্তু তিনি অন্যরকম কোনো কিছু চাচ্ছিলেন, যেই ক্যারেক্টারটা তাকে বাঁচিয়ে রাখবে বছরের পর বছর, যুগের পর যুগ, যেই ক্যারেক্টার, যে সিনেমা একবার দেখলে মানুষ সারা জীবন মনে রাখবে। মান্নার সাথে আমার যতটুকু সম্পর্ক ছিল, বাংলাদেশের কোনো ইন্ডাস্ট্রি হিরোর সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল না। অতি সত্য, মান্না আমার প্রচণ্ড লাভ করতো, আমিও মান্নার প্রচণ্ড লাভ করতাম। মান্নারে এমন কোনো বছরে 365 দিন, এক বছর আমার মনে হয় না 20 দিনও না দেখে পারছে। মান্না আর ডিপজল ছিলেন অনেক ভালো বন্ধু। দুজনে একসাথে বেশ ভালো ভালো সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু 1998 সালে ডিপজল আর মান্না অভিনীত তেজি সিনেমার পরে ডিপজল আর মান্নার মধ্যে একটা মনোমালিন্য তৈরি হয়। 1 বছর তারা কেউ কারোর সাথে কোনো কথা বলেন। আর তারপরে ডিপজল চিন্তা করলেন তিনি মান্নাকে ছাড়াই একটি সুপারহিট সিনেমা বানাবেন। তিনি দৌড়ে চলে গেলেন কাজী হায়াতের কাছে। তাকে বললেন, যত টাকা লাগে আমি দেব, আপনি আমাকে একটা সুপারহিট সিনেমা বানিয়ে দিন। আর তারপরেই ডিপজল এবং কাজী হায়াত মিলে গল্প সাজালেন সর্বকালের শ্রেষ্ঠ আম্মাজান সিনেমার। কিন্তু ডিপজল আর মান্নার তো বিরোধ ছিল, দ্বন্দ্ব ছিল। কিভাবে তারা এক হলো? দীপজল হঠাৎ একদিন ছবি শুরু করেন মান্নারে বাদ দিয়ে। মানে না, মান্নারে নেব, মান্নারে বাদ দিয়ে ছবি শুরু করেন। দীপজল আবার গল্প টল্প শুনতে চাই, ভাবলাম এখানে হয়। বললো রুবেলরে নিয়ে শুরু করেন। আমার যে চরিত্রটা ছিল, রুবেল টানতে পারবে কিনা আমার একটু সন্দেহ হচ্ছিল। তখন সে বললো যে রুবেল যদি না হয় হুমায়ুন ফরিদির সাথে কথা বলো। হুমায়ুন ফরিদির গল্পটা শোনাইলাম, দারুণ আগ্রহ প্রকাশ করলো। থ্যাংক ইউ। আসলে তো মান্না তো আম্মাজানের হিরো না, না, হিরো তো আমিন খান। মান্না হলো একটা ক্যারেক্টার, অথার ব্যাকিং ক্যারেক্টার। তো ফরিদি যখন কনফার্ম করলো হ্যাঁ হ্যাঁ ভাই করেন, ওপেন শিডিউল, টাকা পয়সারও কোনো ফ্যাক্টর না, এই ঘটনাটা জেনে গেল মান্না জেনে যাওয়ার পরে মান্নার সাথে আবার দেখা, ফরিদিরে নিয়ে বলে ছবি করতেছেন। আমি তখন তাকে একটু রাগ করে বললাম যে দীপজলের সাথে কি তোর গন্ডগোল হয়েছে আমি জানি না, কালকের মধ্যে মিটমাট করে দীপজল যেন আমাকে এই ছবির জন্য ডাকে, তোকে নেওয়ার জন্য, সেই ব্যবস্থা কিভাবে করবি আমি জানাবো। বলল ঠিক আছে। তারপর আমি তাকে বললাম যে তোর জীবনের একটা শ্রেষ্ঠ ছবি তোর লাইফ থেকে মাইনাস হয়ে যাবে, ভালো ছবি। সে আর মান্না গল্প শুনতে চাইতো না। কিন্তু পরের দিন 11টার সময় দীপজল আমাকে ফোন দিয়েছে, হ্যাঁ ভাই অফিসে আসেন, যাই দেখি মান্না বসে। মান্নার শিডিউল দিয়ে দিছে, ওপেন শিডিউল, পরে নিয়েই করেন। ওদের মধ্যে ক্ল্যাশ ছিল, গন্ডগোল ছিল না। সেই গন্ডগোলটা মুহূর্তের মধ্যে মান্না ম্যানেজ করে, ছবির খাতিরে ম্যানেজ করে, দীপজলকে ম্যানেজ করে সে ছবিটির জন্য দীপজলকে ওপেন শিডিউল দিয়ে দিয়েছে। আমার একটা কথা যে তোর জীবন থেকে একটি ভালো ছবি চলে যাবে। এতটাই সিনেমা প্রেমী ছিলেন। এতটাই। 1999 সালে এই সিনেমাটি বানাতে খরচ হয়েছিল 1,02 লক্ষ টাকা, যেটা বর্তমান সময়ে 10 থেকে 12 কোটি টাকার সমান। আর সিনেমাটি টোটাল কালেকশন করেছিল 20 কোটি টাকা, যেটা এই সময়ে 95 কোটি টাকার সমান। ডিপজল এই সিনেমার প্রযোজক ছিলেন। সিনেমাটি নির্মাণ করতে খরচ হয়েছিল 1,02 লক্ষ টাকা। আর সিনেমা রিলিজের আগের দিন, মানে বৃহস্পতিবার, সিনেমা রিলিজ হয় সাধারণত শুক্রবার করে। সিনেমা রিলিজের আগের দিন বৃহস্পতিবার ডিপজলের অফিসে তার টেবিলে জড়ো হয়েছিল 1,04 লক্ষ টাকা। মানে সিনেমা রিলিজের আগের দিনই তার লাভ হয়েছিল 2 লক্ষ টাকা। আর তারপরের হিসাবটা তো আপনাদের সবাইকে বললাম। তবে আম্মাজান সিনেমার একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট, যেটা অনেকেই জানেন না, আম্মাজান সিনেমার যে বাদশা ক্যারেক্টার ছিল, যেটাতে অভিনয় করেছিলেন মান্না,
সে বাদশা ক্যারেক্টারটা সম্পূর্ণ ডিপজলের বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। আমি জানি যে আপনারা এটা বিশ্বাস করতে চাইবেন না যে ডিপজলের মতো একটা ক্যারেক্টার, তার ক্যারেক্টার এরকম কিভাবে হতে পারে। তবে আমি সম্পূর্ণ সত্যি কথা বলছি যে ডিপজলের ক্যারেক্টার, ডিপজলের বাস্তব জীবন থেকে আম্মাজানের বাদশা ক্যারেক্টারটার জন্ম হয়েছিল। কিন্তু এইটাই সত্যি, ডিপজল তার মাকে পাগলের মতো ভালোবাসতেন। আম্মাজান সিনেমায় একটা সিন আছে যেখানে আম্মাজান নবাবকে কিছু ফল নিয়ে আসার কথা বলে, কিন্তু কি ফল নিয়ে আসতে হবে সেটা বলে না। এই পুরো সিনটা ডিপজলের রিয়েল লাইফ থেকে ইন্সপায়ার্ড বলে ভুল হবে, পুরো সিনটাই ডিপজলের রিয়েল লাইফ থেকে নেওয়া। তো ডিপজল মা পাগল, মাকে খুব ভালোবাসে ডিপজল সাহেব। ওনার মা এখন নাই, তো ওনার মা ওনার ড্রাইভারকে ডেকে বলেছিল যে ডিপজল দীপু বলতো, দীপুর বলে ডাকতো, দীপুকে বলিস আমার জন্য কিছু ফল আনতে। তো ডিপজল ভাইকে ড্রাইভার যাই বললো, গাড়ি চালাতে চালাতে, তখন কি ফল নিতে গেছে মা? তখন বলল যে তা তো জিজ্ঞেস করি নাই। ড্রাইভার বলল ও তাই, তো দোকানে গিয়ে যত ফল ছিল সব প্রকার ফল প্যাকেট করে বাসায় নিয়ে মায়ের দিয়েছে ডিপজল। এইটাই হলো গল্পের পটভূমি। আম্মাজান সিনেমার প্রতিটি গানই সে সময় বেশ ভালোই হিট হয়েছিল। বিশেষ করে আম্মাজানের টাইটেল ট্র্যাক যেটা আছে, আম্মাজান মেন থিম যেটা আছে, এইটা তো সবার মুখে মুখে ছিল। এখন বিশেষ করে আমি নিজের কথা বলছি, আমিও যদি কখনো এই গানটা আমার সামনে কোনোভাবে ভুল করে একবার আসে, আমি এই গানটা পুরোটা না শুনে কোনোভাবে স্কিপ করতে পারি না। এই সিনেমাটি সে সময় 3টি ক্যাটাগরিতে টোটাল 8টি পুরস্কার পেয়েছিল। মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিল 1টি, 6টি ক্যাটাগরিতে বাচসাস পুরস্কার পেয়েছিল এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল 1টি। মান্না ব্যক্তিগতভাবেও অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। যেমন 2003 সালে বীর সৈনিক সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার লাভ করেন। 1999 সালের আম্মাজান, 2000 সালে কষ্ট, 2007 সালে মেশিনম্যান সিনেমায় শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মেরিল প্রথম আলো থেকে পুরস্কার লাভ করেন। তারপরে 1999 সালে আম্মাজান, 2001 সালে আব্বাজান, 2004 সালে উত্তরের ক্ষেপ, 2007 সালে মনের সাথে যুদ্ধ। একই সালে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বাচসাস থেকে বিশেষ পুরস্কার লাভ করেন। 2002 সালে দুই বধূ একসাথে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পান। 2004 সালে মান্না ভাই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ট্র্যাব অ্যাওয়ার্ড পান। আর সর্বশেষ 2007 সালে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে BCRA অ্যাওয়ার্ড পান। মহানায়ক মান্নাকে অনেকে প্রতিবাদী নায়ক, জনগণের নায়ক, গরিবের নায়ক আরও অনেক কিছুই বলতেন, কারণ মান্নার প্রতিটি ছবিতে সমাজের দুর্নীতি, অনিয়ম, জালিয়াতি, গরিবদের উপর নির্যাতন থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মেসেজ দিয়ে ভরা থাকতো। মান্নার যে কোনো মুভি আপনি দেখেন, তাতে কোনো না কোনো একটা সোশ্যাল মেসেজ আপনি অবশ্যই পাবেন। কিন্তু মান্না যে পর্দার সামনেই শুধু প্রতিবাদ করতে এমনটা নয়, মান্না পর্দার পিছনেও ঠিক একইভাবে প্রতিবাদ করে গেছেন। 1990 দশকের পর থেকে অনেক অসাধু প্রযোজক ও হল মালিক মিলে অধিক লাভের আশায় অনেক নোংরা ও বাজে ছবি বানানো শুরু করে, যেখানে থার্ড ক্লাস নায়ক নায়িকাদের দিয়ে অনেক অসামাজিক অভিনয় করিয়ে নেওয়া হতো, যেইগুলো ভদ্র ফ্যামিলির কেউই পরিবার নিয়ে হলে গিয়ে দেখতে পারতো না। কিন্তু এক শ্রেণীর দর্শক এই ছবিগুলো অনেক বেশি পছন্দ করত। এই অসাধু লোকদের জন্য বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি অনেক হুমকির মুখে পড়ে, আর ভালো শিল্পীদের আস্তে আস্তে বদনাম হতে থাকে। তখন মহানায়ক মান্না একা হাতে লড়াই করার সিদ্ধান্ত নেন। FDCর সবাই ওনার কথা শুনতো। উনি সবাইকে একজোট করে আন্দোলন করতে শুরু করে এবং উনি সরকারের সাথেও কয়েক দফায় বৈঠক করতে থাকে যেন এই সমস্ত অশ্লীল ছবি বাংলাদেশ থেকে চিরতরে বন্ধ করা যায়। একটা সময় এইসবের জন্য এইসব ছবি কমতে থাকে, আর এই জন্যই অনেকে মান্নাকে দেখতে পারতো না। অনেকেই চাইতো মান্নাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে, কারণ মান্নার জন্য তাদের রমরমা ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। 2004 সালের শেষের দিকে মান্না শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান, আর তখন থেকে উনি আরও জোরালোভাবে এই সমস্ত অশ্লীল ছবি ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে ফেলার জন্য ওনার সর্বোচ্চ চেষ্টা করতে থাকেন।
নামটা বলার পরেই তো শুরু হয়ে গেল উত্তেজনা, চারিদিকে আও কাও চিল্লাচিল্লি, হ্যান ত্যান মিথ্যা কথা কইতাছে, হ্যান ত্যান। আস্তে আস্তে বাইরে সবাই বেড়ে গেল। মান্নারে সবে দেখলাম দীপু রিভলভার দেখাইল, তোরে আমি গুলি করব, তুই আমার নাম কেন বললি? মান্নারে বলছে, সবে দেখলাম দীপু প্রডিউসার গুলি করো, মান্না কয় এটা কার, হ্যান ত্যান, পুলিশ আনলো, পুলিশ এলো, সব চলে গেল। সভাপতি তো উনি বললো যে মান্না তুমি এক কাম করো, তোমার সাথে এই ঘটনা তুমি একটা লিখিত বিচার দাও। মান্না একটা লিখিত বিচার দিল যে আমার এগুলি করবো, হ্যান করবো। মান্না ভাই বললো, মান্না ভাই একটা লিখিত বিচার দিল মান্না। তখন সাক্ষী মানলো আমারে। তখন ছিল আমার সেই সভাপতি শিল্পী সমিতির, বিদ্যান ছিল সেক্রেটারি, আমি ছিলাম দপ্তরের প্রচার সম্পাদক। আচ্ছা, তখন মান্না বললো যে আমার দুইটা সাক্ষী দরকার। দীপজলে বললো, নিজে বললো ঠিক আছে সাক্ষী পাবা তুমি। খুব বন্ধু ছিল, খুব খাতির ছিল, আসলে অনেক ছবি করছে। তারপরে এই দীপজল বললো আমাকে, লাবু ভাই আপনি আর আমির দুজনে সাক্ষী দিবেন, আপনারা ছিলেন, সাক্ষী দিবেন। ঠিক আছে, ওকে তুমি সত্য কথা দেখছি আমি। এইভাবে পরে সব সুবিধা মিলে আমি বসে মিলাই টেলাই দিল, বাপটা চাইছে সব দেখুন দিব না, কোনো অ্যাকশন জানি। সব দেখান 3 মাসের জন্য ব্যান করে দিয়েছিল এফডিসি, 3 মাসের জন্য এফডিসি ঢুকতে পারবো না। না, আসলে আমি অশ্লীলতার বিরুদ্ধে সারাটা প্রায় 7 ইয়ার্স হয় আন্দোলন করে যাচ্ছি। সরকারের সাথে বসেছি, চলচ্চিত্রের অনেকের সাথে বসেছি, এবং অশ্লীলতা বন্ধের কারণে আমার উপরে মৃত্যুর হুমকিও এসেছে। আমি অশ্লীলতা মোটেই পছন্দ করি না, করব না, আগামীতেও করব না। আমি চাই সুস্থ ছবি, যে ছবি মা বাবা ভাই বোনকে নিয়ে দেখা যায় না সেটাকেই বলে অশ্লীল ছবি। দর্শকরা যদি অশ্লীল ছবি প্রত্যাহার করে, অশ্লীল ছবি যদি হলে না দেখতে যায়, অশ্লীল শিল্পীদেরকে যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আমার বিশ্বাস আগামীতে চলচ্চিত্র জগৎ থেকে সম্পূর্ণভাবে অশ্লীলতা দূর হয়ে যাবে। শুধু আমাদের দায় দায়িত্ব না, দায় দায়িত্ব এদেশের সরকারের, এদেশের জনসাধারণ, খেটে খাওয়া মানুষদের দায়িত্ব আছে যে আপনারা যদি অশ্লীল ছবি দেখা বন্ধ করে দেন, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। যে গত শুক্রবারে আমরা জরিপ করেছি 40 জনের মতো আর্টিস্ট এই অশ্লীলতার সাথে জড়িত। পরবর্তীতে দেখা গেল 30 জনের মতো শিল্পী এরা বাইরের, এরা শিল্পী সমিতির সদস্য বা সদস্য না, এরা সহযোগী মেম্বারও না, এদেরকে বাইরের থেকে নিয়ে এসে কাজ করানো হচ্ছে। আর একটা কথা আপনি বলেছেন কিছুক্ষণ আগে যে শিল্পীরা সব ব্যাপারে দোষী বা শিল্পীরা অশ্লীল ছবিতে অভিনয় করছে। শুধু কি শিল্পীদের দোষ? কোনো পরিচালকের দোষ না, কোনো ক্যামেরাম্যানের দোষ না, কোনো ডিরেক্টরের দোষ না, কোনো প্রডিউসারের দোষ না, কোনো মেকআপ ম্যান, ড্রেসম্যান, প্রোডাকশন ম্যানেজার, কেউ না কেউ সবাই মিলেই এটাতে জড়িত। আজ থেকে 20 বছর আগে বা 10 বছর আগে বা আমরা যখন আসি, তখন একটা প্রডিউসার বা ডিরেক্টর যে অফারটা দিচ্ছে সেটা যুক্তিসঙ্গত ছিল, সেটা স্ট্যান্ডার্ড ছিল, সেটা মান ছিল। কিন্তু এখনকার এই টাইমে আমাদের শিল্পী সমিতির সদস্য ছাড়াই বাইরের থেকে নিয়ে এসে এদেরকে কাজ করানো হচ্ছে। যার জন্য আমরা সার্কুলেশন দিয়েছি যে শিল্পী সমিতির সদস্য ছাড়া চলচ্চিত্রে কেউ অভিনয় করতে পারবে না। আমাদের একটা নেক্সট মিটিং আছে, মিটিংয়ে আমরা ডিসিশন নিব। আমরা সরকারি পর্যায়ে প্রশাসনের কাছে আমরা সাহায্য সহযোগিতা যাব, যেগুলো কন্ট্রোল করার জন্য প্রশাসনিকভাবে কি করা যায়। আর শিল্পী সমিতির মাধ্যমেও আমরা খুব সিরিয়াস অ্যাকশনে যাব। বিকজ আমি ব্যক্তি মান্না কিছু করার নাই আমার, কিন্তু আমার চেয়ার কিছু করার আছে। যে চেয়ারে আমি বসে আছি, সেই চেয়ারে যে ডিসিশন দিবে মানে আমি দিব, সেটা কঠিন সিদ্ধান্ত আমি নিব। আপনি ইচ্ছা করলে তো সব কিছু করতে পারবেন না। এটা সবার একত্রিত হয়ে কাজগুলো করছে। কিন্তু একটা জিনিস বলছেন আপনি যে তারা শিল্পী, আসলে কি তারা শিল্পী? যে অশ্লীল ছবিতে কারা কারা অভিনয় করছে, কাদেরকে দেখা যাচ্ছে চলচ্চিত্র পর্দা? আপনি বলুন শাবনুরের কথা, আপনি বলুন পূর্ণিমার কথা, আপনি বলুন রিয়াজের কথা, আপনি বলুন আমাদের ওই মৌসুমীর কথা। ইন্ডাস্ট্রিতে অনেক ভালো শিল্পী আছে, এখনও আছে, কাজ করছে। সব শিল্পী দোষী না। হাতে গোনা কিছু শিল্পীর জন্য পুরা দায়িত্বটা, পুরা দুর্নামটা আমাদের ঘাড়ে এসে পড়েছে। যেহেতু ঘাড়ে এসে পড়েছে, এর আগে আমরা কোনো কিছু ডিসিশন নেইনি, এবার আমরা ডিসিশন নিচ্ছি। সেটা আমরা সরকারের কাছে সাহায্য চাবো, প্রযোজক সমিতির কাছে সাহায্য চাবো, পরিচালক সমিতির কাছে সাহায্য চাবো, সব সমিতির কাছে আমরা সাহায্য চাবো যে আমরা এই ডিসিশন নিতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা আমরা চাই। কিন্তু শিল্পীদেরকে শাসন করার অধিকার বা তাদেরকে কন্ট্রোলে আনার অধিকার এটা আমাদের আছে, কিন্তু অন্য সমিতিকে শাসন করার অধিকার বা তাদেরকে কিছু বলার অধিকার আমাদের নেই। যার জন্য এবার গোটা ইন্ডাস্ট্রি এবার এক হয়েছে, সব সমিতি এক হয়েছে, এক হয়ে ঐক্য পরিষদ একটা সমিতি গঠন করা হয়েছে। সেই সমিতির মাধ্যমে, সব সমিতির মাধ্যমে কর্মসূচি আমরা হাতে নিয়েছি। মহানায়ক মান্না ওনার স্বাস্থ্য নিয়ে অনেক বেশি সচেতন ছিলেন। ওনার তেমন কোনো বড় রোগী ছিল না। ওনার যদি সামান্য অ্যালার্জিও হতো, উনি সেটা নিয়ে ডাক্তারের কাছে চলে যেতেন। 44 বছর বয়সে ওনার শরীরে তেমন কোনো রোগী ছিল না, ওনার শুধু সামান্য অ্যাসিডিটির প্রবলেম ছিল। আর সব সাধারণ দিনের মতোই উনি এফডিসি থেকে শুটিং করে
2008 সালের 16 ফেব্রুয়ারি রাতের বেলা বাসায় ফেরেন। তখন থেকে বুকে হালকা হালকা ব্যথা করছে। উনি চিন্তা করেন যে এটা হয়তো বা আমার সারাদিনের ক্লান্তি অথবা অ্যাসিডিটির জন্য হতে পারে। তারপরে উনি শেলির সাথে কথা বলেন, রাতের বেলা খাবার খান। রাতের বেলা খাবার খাওয়ার পরও ব্যথাটা কোনোভাবেই কমে না। তখন উনি শেলিকে বলেন যে আমার এরকম বুকে ব্যথা করছে, ব্যথাটা কোনোভাবেই কমছে না। খাবার খেলাম, শুইলাম, একটু হাঁটাহাঁটি করলাম, পানি খেলাম, তারপর আমার ব্যথাটা কোনোভাবেই যাচ্ছে না। শেলি তখন মান্নাকে বলে যে সারাদিন অনেক পরিশ্রম করেছো, তোমার তো আবার অ্যাসিডিটিরও সমস্যা আছে, তুমি সামান্য একটু রেস্ট করো, রাতে একটু ঘুমানোর চেষ্টা করো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তখন মান্না বলে কাল সকালে হাসপাতালে যেয়ে একবার চেক আপ করলেই ভালো হবে। শেলি জানতে চায় কোন হাসপাতালে যাবে। মান্না তখন বলে ইউনাইটেড হসপিটালে যাব। কেন ইউনাইটেড হসপিটালেই যাবে জিজ্ঞাসা করলে মান্না বলে পিতামাতার আমানত সিনেমার শুটিংয়ের একটি অংশ ছিল ইউনাইটেড হসপিটালে। শুটিং করতে গিয়ে তার মনে হয়েছিল ইউনাইটেড হসপিটাল অনেক ভালো এবং ওয়েল অর্গানাইজড। সকাল আনুমানিক 4টা মান্না নিজের গাড়িতে নিজে ড্রাইভ করে রওনা দেন ইউনাইটেড হসপিটালের উদ্দেশ্যে। সেখানে তিনি ভর্তি হন 4:45টায়, কিন্তু কোনো বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা তিনি পাননি। হাসপাতালে সাধারণ ডাক্তারের তত্ত্বাবধানে চলতে থাকে তার চিকিৎসা। ভোর 7:40-এ মান্নার হার্টে এসকে নামক একটি ইঞ্জেকশন দেওয়া হয়, আর ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গঙ্গরানি দিয়ে বমি শুরু করেন তিনি। কাউকে কিছু বুঝতে না দিয়েই দুনিয়া থেকে বিদায় নেন এই চলচ্চিত্রের মহানায়ক মান্না। মান্না চলে গেছেন এই খবরটা শুনে সবার আগে ভেঙে পড়েছিলেন তার স্ত্রী শেলি মান্না। নিজেকে আর সামলাতে পারেননি তিনি। চোখের জল থামানোর শক্তি ছিল না তার ভেতরে। তার পাশে দাঁড়িয়ে ছিল ছোট ছেলে সিয়াম। সেদিন সেই শিশুর চোখেও ছিল নিঃশব্দ প্রশ্ন, আমার বাবা হয়তো আর ফিরবে না। এই দৃশ্যটাই যেন ভেঙে দিয়েছিল পুরো জাতিকে। কারণ মান্না শুধু একজন নায়ক নন, ছিলেন এক পরিবারের সন্তান, এক জাতির প্রিয় মুখ, বাংলাদেশ চলচ্চিত্রের এক অবিচ্ছেদ্য অংশ। খবরটা ছড়িয়ে পড়তেই সারা দেশ নিস্তব্ধ হয়ে যায়। ঢাকার রাস্তাঘাট, বাজার, অফিস সব জায়গায় একটাই আলোচনা, নায়ক মান্না আর নেই। শহরের রাস্তাঘাটগুলো ভরে যায় শোকার্ত জনতায়। যান চলাচল বন্ধ, মানুষ ভিড় করছে এফডিসির সামনে, যেন এক মহাশূন্যর টান। সবাই ছুটে চলেছে প্রিয় নায়ককে শেষবারের মতো দেখবে বলে। মান্নার জানাজা অনুষ্ঠিত হয় এফডিসিতে। সেদিন এফডিসির চিত্র ছিল এক অভূতপূর্ণ আবেগের প্রতিচ্ছবি। নায়ক, নায়িকা, পরিচালক, প্রযোজক, চলচ্চিত্র জগতের প্রায় সবাই সেখানে ছিলেন, আর সবাই কেঁদেছেন হৃদয়ের গভীর থেকে। চলচ্চিত্রের প্রতিটা মানুষ সেদিন ভেঙে পড়েছিল। যে চলচ্চিত্রকে মান্না একা নিজের কাঁধে বয়ে এনেছিলেন এত বছর, সে চলচ্চিত্রই হয়ে গেল নিঃস্ব, হয়ে গেল পঙ্গু। কেউ তখন আন্দাজও করতে পারছিল না যে মান্নার চলে যাওয়াতে বাংলা সিনেমা কতটা শূন্য হয়ে পড়ল। কাজী হায়াৎ, যিনি মান্নাকে প্রথমবার বড় পর্দায় এনেছিলেন, যার সাথেই মান্নার শেষ ছবিটাও হয়েছিল, তার কাছে মান্না শুধু একজন নায়ক নয়, ছিলেন সহযোদ্ধা, ছিলেন নিজের সন্তানের মতো, আত্মারও কাছের মানুষ। কাজী হায়াতের চোখের জলে যেন বলছিল, আমি আমার ছেলেকে হারালাম, আমি আমার দুনিয়ার সব থেকে গুরুত্বপূর্ণ সম্পদটা হারালাম। আর যখন মান্নার মরদেহ ঢাকা থেকে টাঙ্গাইলের পথে নেওয়া হয়, পুরো রাস্তার দুই পাশে সারি সারি মানুষ, যাদের চোখে অশ্রু, মুখে নীরব দোয়া। মানুষ শুধু দেখতে চায় মহানায়ক মান্নার শেষ যাত্রা। নায়ক মান্না চলে গেছেন, কিন্তু তার ভালোবাসা, তার ত্যাগ, তার রেখে যাওয়া ইতিহাস আজও অপরিপূর্ণ। সেই দিনে পুরো বাংলাদেশের প্রতিটি মানুষের, পুরো বাংলাদেশের জনগণের কান্নায় প্রমাণ করে দিয়েছে নায়ক শুধু পর্দায় হয় না, নায়ক তৈরি হয় মানুষের হৃদয়ে। আর মান্না ছিলেন সেই সত্যিকারের নায়ক, যাকে মানুষ আজও ভালোবাসে, চোখের জলে আজও স্মরণ করে। ডাক্তারদের ভাষ্যমতে মান্না হৃদরোগে বা কার্ডিয়াক অ্যারেস্টের কারণে মারা গেছে, কিন্তু গল্পের পেছনেও অনেক সময় থাকে অন্য গল্প। এই কার্ডিয়াক অ্যারেস্ট কি, আগে চলুন সেটা জেনে আসি। হার্ট অ্যাটাক কি এবং কার্ডিয়াক অ্যারেস্ট কি, এ দুটো একটু আলাপ করব। অনেকেই আসলে এ দুটো মিলিয়ে ফেলেন। আসলে দুটো টার্মিনোলজি মূলত হার্টকে মিন করা হয়। হার্ট অ্যাটাক মানেও হার্টের একটা ঘটনা, দুর্ঘটনা, আবার কার্ডিয়াক অ্যারেস্টও আসলে হার্ট বন্ধ হয়ে যাওয়া। সুতরাং সবাই মনে করে যে হার্টেরই একটি ব্যাপার, এবং অনেকেই হার্ট অ্যাটাককে কার্ডিয়াক অ্যারেস্ট মনে করেন বা কার্ডিয়াক অ্যারেস্টকে হার্ট অ্যাটাক মনে করেন। আসলে দুটো ভিন্ন ব্যাপার। মূলত হার্ট অ্যাটাক হলো হার্টের রক্তনালী যদি 100% বন্ধ হয়ে যায় এবং তীব্র বুকে ব্যথা, বমি, অনেক বেশি ঘাম হয়, এভাবে প্রেজেন্ট করে রুগী। এবং এই হার্ট অ্যাটাকটি হয় মূলত হার্টের রক্তনালী বন্ধ হয়ে গিয়ে হয়, এবং এর চিকিৎসা হিসেবে কিন্তু ওই হার্টের রক্তনালী যেটি বন্ধ হয়ে যায় সেটি খুলে দেয়া, এই হলো এর চিকিৎসা। আর কার্ডিয়াক অ্যারেস্ট এটি মানে হলো হার্ট পুরোপুরি বন্ধ হয়ে যায়। হার্ট অ্যাটাকে কিন্তু হার্ট পুরো বন্ধ হয়ে যায় না, হার্টের একটি রক্তনালী বন্ধ হয়ে যায়, হার্ট চলতে থাকে এবং তীব্র বুকে ব্যথা হয়। আর কার্ডিয়াক অ্যারেস্টে কিন্তু তীব্র বুকে ব্যথা হয় না, কিন্তু
হার্ট পুরো বন্ধ হয়ে যাবে, পুরো হার্টই বন্ধ হয়ে যাবে এবং রোগী অজ্ঞান হয়ে যাবে এবং রোগীর শ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যাবে। এটি হলো কার্ডিয়াক অ্যারেস্ট। এবং এই কার্ডিয়াক অ্যারেস্ট কিন্তু নানান কারণে হতে পারে, অনেক কারণে হতে পারে। স্ট্রোকের কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, কারো শরীরের রক্তচাপ একদম কমে গিয়ে শক হয়ে সেখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে, কারো শরীরের রক্তের অম্লতা অনেক বেশি বেড়ে গিয়ে সেখান থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এছাড়া আরও অনেক কারণ আছে, ইভেন হার্ট অ্যাটাক হয়ে সেখান থেকেও কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। অনেকগুলো কারণে 12টা-14টা কারণ আছে যে কারণে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। এবং এই কার্ডিয়াক অ্যারেস্ট মানে হলো হার্ট বন্ধ হয়ে যাওয়া, শ্বাস বন্ধ হয়ে যাওয়া এবং রোগীর অজ্ঞান হয়ে যাওয়া। এ সময় কিন্তু রোগী বুকে ব্যথা অনুভব করবেন। ডাক্তারদের ভাষ্যমতে অ্যাকিউট হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল মান্নার। কিন্তু যে ব্যক্তির কার্ডিয়াক অ্যারেস্ট হবে সে গাড়ি চালিয়ে অথবা নিজে হেঁটে এক পায়ে এগোতে পারবেন না। কিন্তু হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা যায় মান্নার নিজেই ড্রাইভ করে গেছেন, নিজেই হেঁটে গিয়েছেন ডাক্তারদের কাছে, নিজেই ভর্তি হয়েছেন, নিজেই সব কিছু করেছেন, তাকে কেউ ধরেনি। তিনি ছিলেন সম্পূর্ণ স্বাভাবিক সুস্থ একজন মানুষ। সকাল 7:40 দেওয়া হয় এক বিশেষ ইঞ্জেকশন যেটার নাম এসকে, যা সাধারণত অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে দেওয়া হয়। ওই ইঞ্জেকশন দেওয়ার পরে মান্না গোংরাচ্ছিল, এক পর্যায়ে বমি করে দেয়। এমনকি হাসপাতালে জরুরি বিভাগ থাকলেও সেখানে নেওয়া হয়নি মান্নাকে। অনেক অভিজ্ঞদের মতে গ্যাসের ব্যথা আর হার্টের ব্যথা অনেকাংশেই কিছুটা এক হয়, সেই ভেবেই প্রাথমিক চিকিৎসা করেছিলেন ইউনাইটেড হসপিটালের চিকিৎসকরা। কিন্তু তারা হয়তোবা কখনো কল্পনাতেও ভাবেনি তাদের সামান্য ভুল চিকিৎসা, সামান্য অবহেলা বাংলাদেশ থেকে তার মহানায়ককে কেড়ে নেবে। সে চিকিৎসকদের অবহেলার উপরে অভিযোগ এনে 2017 সালে সেলিম মান্নার ছোট ভাই রেজা কাদের তাদের ওপর একটি মামলা করেন। পরের বছর 2009 সালে 28 জানুয়ারি তদন্তে চিকিৎসকদের গাফিলতি প্রমাণিত হয়। ইউনাইটেড হসপিটালের হৃদরোগ বিভাগের 6 চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তারা হলেন ডাক্তার এনায়েত হোসেন, ডাক্তার জহিরুদ্দিন মাহমুদ ইলিয়াস, ডাক্তার মমিনুজ্জামান, ডাক্তার খন্দকার মাহবুব সোহাইল, ডাক্তার ফাতেমা বেগম, ডাক্তার মইনুল ইসলাম মজুমদার। 2009 সালের 16 মার্চ সমস্ত চিকিৎসকরা আত্মসমর্পণ করেন। পরে উচ্চ আদালতে তারা সবাই জামিন আবেদন করলে আদালত মাত্র 50,000 টাকার বন্ডে তাদেরকে জামিন দেন। 2009 সালের 18 অক্টোবর ওই 6 চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত। সাক্ষ্য গ্রহণের দিন অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করেন আসামি পক্ষ। এর প্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যকর স্থগিত করে। পরবর্তীতে এই স্থগিত আদেশের মেয়াদ শুধুই বেড়ে চলেছে। দীর্ঘ 17 বছরেও কোনো সাক্ষ্য গ্রহণ হয়নি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিচার কাজ বাধাগ্রস্ত করার নজির আছে বাংলাদেশে। মহানায়ক মান্নার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। বিভিন্ন তথ্যসূত্রে পাওয়া খবর থেকে জানা যায় তারেক জিয়া মান্নাকে খুব পছন্দ করতেন। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিল বিএনপি, আর এই সময়ে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বাংলাদেশের অশ্লীল সিনেমা আটকানোর জন্য বেশ কয়েকবার তিনি তারেক জিয়ার সাথে বৈঠকও করেছিলেন। 2007 সালের বাংলাদেশের রাজনীতিতে এক অস্থির পরিস্থিতি শুরু হয়, জনজীবন উত্তাল হয়ে পড়ে। রাজনৈতিক সহিংসার নির্বাচনের বিতর্কের কারণে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, যার নেতৃত্বে ছিলেন ডাক্তার ফখরুদ্দিন আহমেদ। তারপর আসে 2008 সালের নির্বাচন। ডিসেম্বরের শেষ দিকে ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। তারেক রহমানের সাথে অনেক বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মান্নার, আর এইটাকেই হাতিয়ার বানিয়েছিল আসামি পক্ষরা। সেজন্যই হয়তোবা 2008 সাল থেকে 2024 সাল 2025 সাল পর্যন্ত এখন পর্যন্ত কোনো বিচার হয়নি নায়ক মান্নার। কিন্তু 2024 সালের 5 আগস্টের পরে বাংলাদেশের চিত্র পাল্টিয়েছে, বাংলাদেশের আইন ব্যবস্থা পাল্টিয়েছে, বাংলাদেশের শাসনামল পাল্টিয়েছে, বাংলাদেশের সমস্ত কিছু পাল্টিয়ে গেছে। আমরা আশা রাখতেই পারি, অবশ্যই আমরা আশা রাখতেই পারি হয়তোবা কোনো এক সময় নায়ক মান্নার বিচার হবে, সুষ্ঠু তদন্ত হবে, নায়ক মান্নার পরিবার ন্যায় পাবে। অনেকেই মনে করে যে মান্না অশ্লীল ছবির প্রতিবাদ করে অনেক অসাধু ব্যবসায়ীদের ক্ষতি হয়েছিল, মান্নার অনেক শত্রু জন্ম নিয়েছিল, আর সেই ক্ষতি থেকেই অনেকেই মান্নাকে হত্যা করতে চাইতো। হ্যাঁ, এটা সত্য যে মান্নার অনেক শত্রু হয়ে গিয়েছিল সেই সময় এবং তাকে অনেকেই হত্যা করতে চাইতো। কিন্তু মান্নার মৃত্যু যে তাদের থেকেই হয়েছে অথবা চলচ্চিত্র কারণেই যে মান্নার মৃত্যু হয়েছে এটার কোনো সত্যতা প্রমাণ পাওয়া যায়নি। শেলির পরিবার থেকে শুরু করে সবাই মনে করে মান্নার মৃত্যুর মূল কারণ চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসা। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু তারপরেও নায়ক মান্নার নামটা আমাদের সবার স্পন্দনে থেকে গেছে। তিনি হয়তোবা পর্দায় নায়ক ছিলেন, কিন্তু তারপরে পর্দার বাইরেও তিনি সবার নায়ক ছিলেন। তিনি ছিলেন প্রতিবাদের প্রতিচ্ছবি। সেলিম মান্না, পুত্র সিয়াম,
মান্নার কোটি কোটি ভক্তরা আজও মান্নার শূন্যতা অনুভব করে, মান্নার ভালোবাসা অনুভব করে। নায়ক তো অসংখ্য জন্ম নেয়, কিন্তু মহানায়ক আসে তখনই যখন ইতিহাস নিজে থেকে এক কিংবদন্তির গল্প লিখতে চায়। আর সেই কিংবদন্তি আমাদের মহানায়ক মান্না। মান্না বেঁচে নেই এই কথাটা সত্য নয়। মান্না বেঁচে আছে আমাদের সবার মাঝে। যতদিন বাংলা ইন্ডাস্ট্রি থাকবে, যতদিন বাংলা সিনেমা থাকবে, যতদিন মানুষের ভালোবাসা থাকবে, ততদিন মান্না বেঁচে থাকবে। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলা, মন বলে দুনিয়াদারি ছকুমারি এক, পৃথিবীটা মানুষেরই। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানের পিছনে বা সামনে যারা আছেন, তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন। আমার অনেক ভুল ত্রুটি থাকতে পারে কথায়, আমি তার জন্য ক্ষমা প্রার্থী চলচ্চিত্র অঙ্গনের সবার কাছে, যদি কেউ আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন। আমাদের দেশের আরেক উজ্জ্বল নক্ষত্র, আরেক কিংবদন্তি ছিলেন স্বপ্নের নায়ক সালমান শাহ। তার লাইফ নিয়ে কেস স্টাডি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেটাও দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সত্যের সন্ধানে। টিল দেন, বি সেফ, আল্লাহ হাফেজ।